18 শতকের বাংলা, একদিকে জমিদারদের অত্যাচার, অন্যদিকে জলদস্যুদের তাণ্ডব। প্রজারা তখন শুধুই খাজনা দেওয়ার যন্ত্র, শাসকদের কাছে তাদের কোনো মূল্য ছিল না। ঠিক সেই সময় দক্ষিণ পূর্ব বাংলার মাটিতে আবির্ভাব ঘটে এক বিস্ময়কর মানুষের, যিনি ছিলেন একাধারে যোদ্ধা, জমিদার, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের আশ্রয়স্থল। তার নাম শমশের গাজী। কেউ তাকে বলে বাংলার বাঘ, কেউ বলে প্রজাদের রাজা, কেউ বলে ডাকাইত, কেউ বলে রবিনহুড, আবার কেউ কেউ তাকে বাংলার মাসিহা বলে অভিহিত করেন। তিনি শুধু অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেননি, তিনি ত্রিপুরার শক্তিশালী মাণিক্য রাজবংশকেও পরাজিত করেছিলেন। একজন সাধারণ জমিদার কিভাবে ত্রিপুরার রাজাকে সিংহাসন ছেড়ে পালাতে বাধ্য করেছিলেন, কিভাবে কৃষক, শ্রমিক, কুকি, মুসলিম, হিন্দু সবাই তার পতাকার নিচে একত্রিত হয়েছে, আজ আমরা জানবো শমশের গাজীর সেই অবিশ্বাস্য ত্রিপুরার বিজয়ের ইতিহাস। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। শমশের গাজীর উত্থান 18 শতকের মাঝামাঝি সময়ে বর্তমান ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং ত্রিপুরা অঞ্চল ছিল রাজনৈতিক অস্থিরতায় ভরা। মগ জলদস্যু, পর্তুগিজ হারমাত এবং স্থানীয় সামন্তদের অত্যাচারে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এই সময়েই আবির্ভাব ঘটে শমশের গাজীর। গাজীনামায় লেখা আছে, শমশের গাজী নামে আছিল তস্কর, পরগণে 24 ছিল তার ঘর, দস্যুবৃত্তি করি ধন করিয়া সঞ্চয়, হইবারে জমিদার তার মনে লয়। তার উত্থান ছিল একেবারে সাধারণ মানুষের ভরসাকে কেন্দ্র করে। তিনি দ্রুত বুঝতে পেরেছিলেন যে শুধু তরবারি দিয়ে রাজ্য জয় করা যায়, কিন্তু মানুষের হৃদয় জয় করা যায় ন্যায় বিচারের মাধ্যমে। ফেনীর চম্পকনগরকে কেন্দ্র করে তিনি নিজের শক্তি গড়ে তুলতে শুরু করেন। ক্রমে চম্পকনগরী হয়ে ওঠে তার রাজধানী। ত্রিপুরা রাজ্যের সঙ্গে প্রথম সংঘাত কি করে হয়? সেই সময় ত্রিপুরার সিংহাসনে ছিলেন মহারাজা কৃষ্ণমাণিক্য। নাছির চৌধুরীর পতনের পর তার অংশীদার রতন চৌধুরী কৃষ্ণমাণিক্যের দরবারে অভিযোগ করেন শমশের গাজীর বিরুদ্ধে। ত্রিপুরা রাজ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তিনি তার উজির জয়দেব এবং সেনাপতি দর্পনারায়ণকে সৈন্যসহ পাঠান শমশের গাজীকে দমন করার জন্য। অনেকে ভেবেছিলেন এবার হয়তো শমশের গাজীর উত্থান থেমে যাবে, কিন্তু তিনি যুদ্ধের আগেই রাজনীতির খেলা খেললেন। উজির জয়দেবকে বন্দী করার কৌশল। শমশের গাজী সরাসরি যুদ্ধে না গিয়ে কৌশলের আশ্রয় নেন। তিনি এমনভাবে পরিস্থিতি তৈরি করেন যে উজির জয়দেব তার নিয়ন্ত্রণে চলে আসে। উজির বন্দী হওয়ার খবর শুনে সেনাপতি দর্পনারায়ণ আতঙ্কিত হয়ে পড়েন, ফলে তিনি সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ না করেই পালিয়ে আসেন। এটি ছিল শমশের গাজীর প্রথম বড় রাজনৈতিক বিজয়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি উজির জয়দেবকে অপমান করেননি, বরং তাকে সম্মানিত অতিথির মতো ব্যবহার করেন। এই আচরণ জয়দেবকে মুগ্ধ করে। অবশেষে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে শমশের গাজী দক্ষিণ শিকের জমিদারিত্ব লাভ করেন, অর্থাৎ দক্ষিণ শক পরগনা। প্রজাদের রাজ্য। জমিদার হওয়ার পরেও শমশের গাজী সাধারণ মানুষের কথা ভুলেননি। তিনি জানতেন কৃষকরাই তার শক্তি। জমিদারির প্রথম বছরেই পাহাড়ি অঞ্চলে ফসল নষ্ট হয়ে যায়, ফলে বহু কৃষক খাজনা দিতে অক্ষম হয়ে পড়ে। সাধারণ মানুষ সে সময় খাজনা না দিতে পারলে কৃষকদের উপর ভয়াবহ অত্যাচার চালানো হতো। কিন্তু শমশের কৃষকদের খাজনা মকুব করে দেন। এই একটি সিদ্ধান্ত তাকে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে দেয়। কৃষক, শ্রমিক, মজুর সবাই তাকে
নিজের মানুষ হিসাবে দেখতে শুরু করে। যদিও ত্রিপুরা রাজের কাছ থেকে জমিদারি লাভ করেছিলেন, শমশের গাজী কখনোই পুরোপুরি নিশ্চিন্ত ছিলেন না। তিনি বুঝতে পেরেছিলেন একদিন সংঘর্ষ হবেই। অন্যদিকে 3 বছর ধরে তিনি ত্রিপুরার রাজাকে 1 টাকাও খাজনা দেননি, যেখানে চুক্তি অনুযায়ী 10,000 মুদ্রা দেওয়ার কথা ছিল। ফলে সংঘাত ক্রমশ অনিবার্য হয়ে ওঠে। একদিকে ত্রিপুরার রাজদরবারের আভ্যন্তরীণ কুন্দল ও রাজনৈতিক সংকটে দুর্বল হয়ে পড়ছিল, অন্যদিকে শমশের গাজী ঠিক এই সময় সুযোগ হিসাবে নিয়েছিলেন যেখানে ত্রিপুরা রাজকে তার বশীভূত করতে পারেন। ত্রিপুরা রাজ কৃষ্ণমাণিক্য অবশেষে শমশের গাজীকে দমন করতে সেনাবাহিনী পাঠান। ত্রিপুরার সৈন্যরা খণ্ডল অঞ্চলে অবস্থান নেয়, কিন্তু তারা স্থানীয় জনগণের উপর অত্যাচার শুরু করে, লুটপাট শুরু করে, ফসল নষ্ট করে। এর ফল হয় সম্পূর্ণ উল্টো। সাধারণ মানুষ শমশের গাজীর পক্ষে দাঁড়িয়ে যায়। গ্রামবাসীরা ত্রিপুরার সৈন্যদের কাছে খাদ্য বিক্রি করা বন্ধ করে দেয়। কয়েকদিনের মধ্যেই রাজকীয় শিবিরে খাদ্য সংকট শুরু হয়। এই সুযোগের অপেক্ষায় ছিলেন শমশের গাজী। ছাদু পালোয়ানের বীরত্ব। শমশের গাজীর অন্যতম বিশ্বস্ত সহযোগী ছিলেন চাচাতো ভাই ছাদু পালোয়ান। তিনি ছিলেন অসাধারণ যোদ্ধা। দুজন মিলে ত্রিপুরার বাহিনীর উপর আকস্মিক আক্রমণ চালায়। শুরু হয় ভয়াবহ যুদ্ধ। তরবারি, বর্ষা, ঢাল আর কামানের গর্জনে যুদ্ধক্ষেত্র কেঁপে ওঠে। খাদ্য সংকটে দুর্বল হয়ে পড়া ত্রিপুরার বাহিনী বেশি সময় টিকতে পারেনি, তারা ছত্রভঙ্গ হয়ে যায়। শমশের গাজী ও ছাদু পালোয়ান তাদের তাড়া করতে থাকে। পরাজিত সৈন্যদের পিছু ধাওয়া করতে করতে শমশের গাজীর বাহিনী ত্রিপুরার রাজধানীর দিকে এগিয়ে যায়। পথে আরও সংঘর্ষ হয়। ত্রিপুরা রাজ্যের পক্ষে মণিপুর থেকেও সহায়ক বাহিনী আসে, কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। প্রতিটি যুদ্ধে শমশের গাজীর বাহিনী বিজয়ী হয়। বলা হয় এই সংঘর্ষগুলোতে উভয় পক্ষের প্রায় 3,000 সৈন্য নিহত হয়েছিল। অবশেষে কৃষ্ণমাণিক্য বুঝতে পেরেছিলেন রাজধানী রক্ষা করা সম্ভব নয়, আর এরপর তিনি পলায়ন করেন। ত্রিপুরার ইতিহাসে এক নাটকীয় মুহূর্ত ছিল এটা। রাজা কৃষ্ণমাণিক্য রাজধানী ত্যাগ করতে বাধ্য হন। তিনি আগরতলা ছেড়ে মণিপুরের দিকে পালিয়ে যান। ত্রিপুরার সিংহাসন কার্যত শূন্য হয়ে পড়ে। শমশের গাজীর বাহিনী রাজধানীতে প্রবেশ করে। তখন রাজধানী ছিল রাঙামাটি। এটি ছিল এক যুগান্তকারী ঘটনা। একজন জমিদার শক্তিশালী মাণিক্য রাজবংশকে পরাজিত করেছেন, এমন ঘটনা আগে খুব কম দেখা গিয়েছিল। ত্রিপুরা রাজ্য বিজয়ের পর শমশের গাজীর ক্ষমতার বিস্তার অভাবনীয় হয়ে ওঠে। তার রাজ্যের সীমানা সিলেটের মনু নদী পর্যন্ত বিস্তৃত হয়। ফেনীর চম্পকনগর থেকে শুরু করে বিশাল অঞ্চল তার নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু এখানেই তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। কেন নিজে রাজা হলেন না শমশের? সাধারণত কোনো বিজয়ী শাসক সিংহাসনে বসতে চাইবেন, কিন্তু শমশের গাজী তা করেননি। তিনি বুঝেছিলেন ত্রিপুরার জনগণ তাকে বহিরাগত হিসেবে দেখতে পারে। তাই তিনি নিজে সিংহাসনে না বসে রাজপরিবারের সদস্য লক্ষণ মাণিক্যকে রাজা হিসাবে অধিষ্ঠিত করেন আর নিজে তার অন্তরাল থেকে প্রশাসন পরিচালনা করেন। এটি ছিল অত্যন্ত দূরদর্শী একটি রাজনৈতিক সিদ্ধান্ত। প্রথম দিকে কৃষ্ণমাণিক্য কুকি সম্প্রদায়কে অর্থ ও রসদ দিয়ে শমশের গাজীর বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই কুকিরা পরাজিত হয়। শমশের গাজী এরপর ভিন্ন পথ বেছে নেন। তিনি কুকিদের বিরুদ্ধে আর যুদ্ধ করেননি। কুকি নেতাদের বোঝান যে তার লড়াই কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে। তার উদারতা এবং ন্যায়পরায়ণতা কুকিদের মুগ্ধ করে। ক্রমে তারাও গাজীর পক্ষে চলে আসে। শুধু কুকিরাই নয়, ত্রিপুরার বহু প্রভাবশালী অমাত্য তার বশ্যতা স্বীকার করে। উজির রামধন, উত্তর সিংহ, সেনাপতি রণমর্দন নারায়ণ
আরো অনেকে তার প্রশাসনে যোগ দেয়, এটি প্রমাণ করে যে তার শাসন কেবল শক্তির উপর প্রতিষ্ঠিত ছিল না, বরং দক্ষতা ও গ্রহণযোগ্যতার উপর দাঁড়িয়েছিল। শমশের গাজীর গল্প শুধুমাত্র একজন বিজয়ীর গল্প নয়, এটি একজন কৃষক দরদী শাসকের গল্প, একজন রাজনৈতিক কৌশলবিদের গল্প, একজন যোদ্ধার গল্প। তিনি বুঝেছিলেন জনগণই আসল শক্তি, সেই কারণেই কৃষক, শ্রমিক, কুকি, মুসলিম, হিন্দু সকলের সমর্থন তিনি অর্জন করতে পেরেছিলেন। ত্রিপুরা বিজয়ের মাধ্যমে তিনি শুধু একটি রাজ্য জয় করেননি, তিনি প্রমাণ করেছিলেন যে সাধারণ মানুষের ভালোবাসা থাকলে সাম্রাজ্য কাঁপিয়ে দেওয়া যায়। আজও শমশের গাজীর নাম বাংলার লোককথা, পালাগান ও ইতিহাসে বেঁচে আছে। তিনি ছিলেন একজন অসাধারণ চরিত্র, যিনি তরবারি দিয়ে যুদ্ধ জিতেছিলেন আর ন্যায় বিচার দিয়ে মানুষের হৃদয় জিতেছিলেন। শমশের গাজীর ত্রিপুরা বিজয়ের ইতিহাস আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ত্রিপুরা, বাংলা, উত্তর পূর্ব ভারতের বিস্তৃত ইতিহাস জানতে হিস্ট্রি আইকিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিহাস জানুন, শিকড়কে চিনুন। হিস্ট্রি আইকিউ এর সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।